দেখুন, বিরোধী দলনেতা তার রাজনৈতিক অবস্থান থেকে উৎসাহমূলক দৃষ্টিভঙ্গিতে কিছু কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম যিনি এই আওয়াজটা তুললেন, প্রথম মুখ্যমন্ত্রী যে ধর্ষণ এবং খুন এই নারী নির্যাতনের মোকাবিলায় মৃত্যুদণ্ড এবং কঠোরতম বিল চাই, আইন চাই। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে তো এখন শুভেন্দুবাবু এখন উল্টো কথা বলছেন। তার নেতা নরেন্দ্র মোদীজি তিনি তো এখনো একই কথা বলছেন যে এই কড়া আইন চাই। তো এটা তারা করেননি কেন? এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা করছে। কঠোরতম ধর্ষণ, কঠোরতম সাজা, ধর্ষণ এবং খুন কঠোরতম সাজা। রাজ্য বিধানসভায় এই বিষয়ে বিল পাশ হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এই কাজটা করতে চলেছেন। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা ভাবছেন, পশ্চিমবঙ্গ নারী সুরক্ষায় কঠোর আইনের ক্ষেত্রে যে পথ দেখাচ্ছে, সেটাতেই তো বাকি রাজ্যগুলোকে চলতে হবে, দেশকে চলতে হবে। তো প্রধানমন্ত্রীর তো এতদিন সুযোগ ছিল, তিনি করেননি কেন? তারা করেননি বলেই তো আজকে রাজ্যে এটা করতে হচ্ছে। বিজেপি বলছে যে মুখ্যমন্ত্রী এই বিল নিয়ে আসা নিয়ে রাজনীতি করছে। এর মধ্যে রাজনীতির কি আছে? ধর্ষণ এবং খুন ভয়ঙ্করতম যে নারী নির্যাতনের যে অপরাধ, সামাজিক অপরাধ, এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি, চরমতম শাস্তি, মৃত্যুদণ্ড দিতে এ সংক্রান্ত টাইম বাউন্ড বিচার যত তারা সময় বেঁধে দিয়ে বিচার হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি, মৃত্যুদণ্ড। তো এটা তো নারী সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনটা আনছেন। তো এখানে তারা রাজনীতি দেখছেন কি করে? এটা তো মা বোনেদের সুরক্ষার জন্য করা। আর একটা বিষয়, সিপিআইএম তাদের অবস্থান চূড়ান্ত করুক। রাজ্য বিধানসভায় এই ধর্ষণ এবং খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকার যে বিল আনতে চলেছে, যে আইন আনতে চলেছে, সিপিআইএম বিভ্রান্তি না ছড়িয়ে, যদিও তাদের কোনো বিধায়ক নেই, বিধানসভার মধ্যে তারা শূন্য, তারা কি বললেন না বললেন বিল পাস করাবার ক্ষেত্রে পরিষদীয় রাজনীতিতে তাদের ভূমিকার কোনো জায়গা নেই। কিন্তু এর বাইরে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্য যে সিপিএম করছে, সেই সিপিএম নেতাদের পরিষ্কার বলছি, এই বিল সমর্থন করছেন, ফাঁসি সমর্থন করছেন। তো ধর্ষণ এবং খুনের শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিল আনছে, ফাঁসি, মৃত্যুদণ্ড সমর্থন করছেন তো? হ্যাঁ কি না? সিপিআইএম আগে তার উত্তর দিক। তারা তাদের নির্বাচনী ইস্তাহারে বলে রেখেছে তারা মৃত্যুদণ্ডের বিরোধী। আর এখানে ধর্ষণ এবং খুনের মতো কুৎসিততম অপরাধের শাস্তি হিসেবে ফাঁসি, মৃত্যুদণ্ড, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আনছে। সিপিআইএম বিধানসভায় তারা শূন্য, তাদের কথায় কিছু এসে যায় না। কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, সেটা না করে স্পষ্টভাবে উত্তর দিন যে তারা সমর্থন করছেন না করছেন না। বাংলার মা বোনেদের কাছে উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় চান ধর্ষণ এবং খুনের শাস্তি, মৃত্যুদণ্ড। সিপিএম বলুক সমর্থন করছে না করছে না। সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, সেখানে সুপ্রিম কোর্ট সেটা রিজেক্ট করে দিয়েছিল। বিরোধীরা বলছে এটা জোর ধাক্কা। এর মধ্যে এটা আইনের প্রসেস। এই আটক বলুন, অ্যারেস্ট বলুন, ছাড়া বলুন, এই গোটাটাই আইনের প্রসেস। ফলে এই আইনের প্রসেসে একটা স্টেপ হয়
তারপরে তার একটা আদালত এক ধরনের অবস্থান নেয়, তার একটা আদালত, ফলে এটা আইনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা শুধু একটা কথাই বলছি, যেভাবে সুপরিকল্পিত চক্রান্তে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে লোক খেপানোর রাজনীতি করে কিছু লোককে নবান্ন চলো বলে ঠেলে দেওয়া হয়েছিল, এবং সেখানে গিয়ে কিছু গুন্ডা দুষ্কৃতী ব্যারিকেড ভেঙে পুলিশকে আক্রমণ করে, পুলিশকে মাথা ফাটিয়ে তার চোখ নষ্ট করে, যে প্রচুর সম্পত্তি নষ্ট করে, ক্ষয়ক্ষতি করে, তার দায় দায়িত্ব তো কাল তো নিতে হবে। তো যারা এই ডাক দিয়েছিলেন, তো তারা যদি এখন দায় নিতে অস্বীকার করেন এবং আদালতও যদি সেখানে তাদের মতো অবস্থান নেন, তো এই মানুষ দেখছেন, বুঝবেন। জুনিয়র ডাক্তারদের আগে লালবাজার অভিযান চলছে এবং সেখানে বিরোধীরা বলছে কড়া পুলিশি ব্যবস্থা, এত কড়া পুলিশি ব্যবস্থা কেন? দেখুন, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তার মূল আন্দোলনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও পূর্ণ সহমর্মিতা আছে। কারণ তাদের এক সহযোদ্ধা যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছেন, তাদের আবেগ এবং তাদের বিচারের দাবি থাকবে, এটা খুব স্বাভাবিক। ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমরা নিশ্চিতভাবে সহমর্মিতার সঙ্গে দেখি, সেখানে আপত্তির কোনো জায়গা নেই। আপত্তির জায়গাটা হচ্ছে কাজ বন্ধ করে রাখা নিয়ে, যেখানে গরিব মানুষের চিকিৎসা ব্যাহত হওয়ার বারবার অভিযোগ আসছে। আর পাশাপাশি তারা লালবাজারে গিয়েছেন, এই আপনাদের সঙ্গে যখন কথা বলছি সেই সময় পর্যন্ত তারা লালবাজারের সামনেই তারা রয়েছেন। একটা বিষয় দেখুন, জুনিয়র ডক্টররা যে লালবাজার চলো বলেছেন, তার সঙ্গে বারবার আমরা আরেকটা শব্দও শুনেছি, আমরা বাকি যারা সমর্থন করেন তাদেরও আহ্বান জানাচ্ছি। তো ফলে জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই ডাকছেন, কিন্তু ওখানে আরো কারা কারা, আমি তো ওখানে দেখলাম অন্য আন্দোলনের কিছু মুখ ওখানে দেখতে পেলাম, তারা তো ডাক্তার নন। তো তার মানে ডাক্তারদের মিছিল শুধু নয়, সেখানে আরো অনেক মিছিল, অনেক লোক এবং একেবারে ঘোষিত তৃণমূল বিরোধী লোকজন সে জায়গাটা ছিল বা আছে। তো পুলিশ সেখানে সাবধানতার ব্যবস্থা রাখছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। পুলিশ তো কোনো দমন পীড়ন নীতি নেয়নি, একটা নির্দিষ্ট জায়গার পর সব জমানায়। যখন মহাকরণ ওখানে ছিল বা মহাকরণে মুখ্যমন্ত্রীরা বসতেন, যখন লালবাজার ছিল, একটা নির্দিষ্ট দূরত্বে সেই জায়গায় দাঁড়িয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসতে দেয়, তারপর সেই জায়গাটা ব্যারিকেড থাকে, ওইখানে হয় প্রতিনিধি দল যান, সেই সমস্ত বিষয়গুলো হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো কোনো কেউ কাউকে বাধা দেয়নি, তারা তাদের দায়িত্বে কোনো মিছিল ডেকেছেন। তো পুলিশ তাদের সতর্কতামূলক এই ভিড়ের মধ্যে কেউ ঢুকে, এই ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে কোনো অপশক্তি ঢুকে এমন একটা অরাজকতার কোনো একটা ইন্ধন দিয়ে দিল, তো তখন তো সেটাকে কন্ট্রোল করতে হবে। তো পুলিশকে তো সতর্কতামূলক ব্যবস্থা রাখতেই হবে। তার সঙ্গে ডাক্তারদের মিছিল এবং পুলিশ কেন সতর্কতা রাখলো এর কোনো সম্পর্ক নেই। ডাক্তারদের মিছিলে ডাক্তারবাবুরা ছাড়া আরো অনেকে আছেন, ঘোষিত তৃণমূল বিরোধীরা আছেন, ঘোষিত রাজ্য সরকারের বিরোধীরা আছেন, যারা ডাক্তার নন, চিকিৎসার কোনো পেশায়ও নেই, তেমনও সব লোকজন আছেন। ফলে ডাক্তারবাবুরা তাদের কথা বলবেন, কিন্তু কেউ কোনো সুযোগ নিয়ে যাতে কোনো অরাজকতার ইন্ধন দিয়ে এই উপস্থিত জনতাকে কোনোভাবে বিভ্রান্ত করা বা কোনো এমন কোনো আপত্তিকর কাজ করে ব্যাপারটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা না করে, তো পুলিশ তাদের প্রস্তুতি রেখেছে। ডাক্তাররা এখন দাবি করছে 10 মিনিটের মধ্যে ব্যারিকেড তুলে দিতে হবে পুলিশকে, সিপিকে এসে দেখা করতে হবে। দেখুন, এটা নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, কারণ একটা আন্দোলনের প্রসেস চলছে এবং তারা কিছু দাবি জানিয়েছেন, বাকিটা পুলিশ প্রশাসন দেখছে। ফলে এই মুহূর্তে ঘটনাক্রম না দেখে কোনো মন্তব্য করব না। আপনাদের দলের মধ্যে কয়েকজন নানা রকম মন্তব্য করছেন, যেমন এই অশোকনগরের একজন প্রাক্তন কাউন্সিলরও বিভিন্ন অশোকনগরের যে ব্যক্তি, দলের যে একজন ওখানকার একজন নেতা, তিনি যে আপত্তিকর একটি মন্তব্য করেছেন, তিনি
বিরোধীরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করে নানা ধরনের কথা বলছেন, পোস্ট করছেন, কুৎসা করছেন, সেটা কাউন্টার করতে গিয়ে আবার তিনি যেটা বলে ফেলেছেন সেটাও ঠিক কথা বলেননি। দল এটা অনুমোদন করে না, দলের নিন্দা করেছে এবং 1 বছরের জন্য তাকে দল থেকে সাসপেন্ড করেছে। এর থেকে এই কাজটা তো তৃণমূল ছাড়া অন্য বিজেপি, সিপিএম বা যারাই খারাপ কথা বলে ফেলেন তা কেউ তো কোনো ব্যবস্থা নেয় না। এটা তো তৃণমূল বলেই, আপনারা দেখেছেন যে তৃণমূল বলেই সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে 1 বছরের সাসপেনশন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। না, এই যে বিভিন্ন নেতার বিভিন্ন রকম মন্তব্য বা টুইট, এটা কিন্তু তো দলকে অস্বস্তিতে ফেলছে না? দেখুন, যখন একটা লাগাতার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আমরা সবাই চাই ন্যায় বিচার হোক। সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, কিন্তু এই জায়গাটা অরাজকতা তৈরি করার জন্য নানা ধরনের কাণ্ড কারখানা চলছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরাও কুৎসা করছে, রাজনীতি করতে চাইছে, ন্যায় বিচারের লড়াইটা চেয়ারের লড়াইতে পরিণত করে দিয়েছে। সেটাকে অবিরাম কাউন্টার করতে হচ্ছে আমাদের নেতা কর্মীদের। সেটা করতে গিয়ে 2-1 জন নেতা বা নেত্রীর মুখ থেকে এমন কিছু অসহিষ্ণু শব্দ বেরিয়ে গেছে যেগুলো সম্পর্কে আরো সতর্ক এবং সংযত থাকা উচিত ছিল। তো সেই জায়গায় দলীয় নেতৃত্ব নজর রেখেছেন, প্রত্যেককেই সেই বার্তা দেওয়া হয়েছে যে বিরোধীদের উৎসাহ এবং চক্রান্তে নিশ্চিতভাবে তথ্য সংক্রান্ত সমস্ত তথ্য সম্বলিত জবাব ইত্যাদি দেওয়া হবে। কিন্তু আবার আমাদের ভাষায় যেন এমন কোনো শব্দবন্ধ না থাকে যাতে সেটা মানুষ ভুল বোঝেন বা সেটা নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরি হয়। এটা গেল ভাষার প্রসঙ্গ, কিন্তু এই যে ধরুন সাংসদ শুভেন্দু শেখর রায়, তিনিও একের পর এক এমন পোস্ট করে চলেছেন বা কয়েকজন কথা বলছেন, সেটাও তো অস্বস্তি বাড়ায়। উনি নানা ধরনের বই পড়েন, ইতিহাস, ভূগোল, সাহিত্য। উনি এমনি খুবই জ্ঞানীগুণী মানুষ এবং খুব ভালো পাঠক। কখন কোন বই পড়ছেন, তার থেকে ওনার মনে কি কাজ করছে, সেই বই থেকে বা সেই সব ঘটনাগুলো পড়তে পড়তে কি পোস্ট করছে সে আমি বলতে পারবো। বলছি, একটা ছবি দেখা গেল চিকিৎসকদের মিছিল, সেখানে সিপির একটি কুশপুত্তলিকা পড়াচ্ছে এবং সেখানে চিকিৎসকরা দেখা যাচ্ছে, জুনিয়র ডাক্তাররা। দেখুন, এটা আমরা খুব স্পষ্টভাবে বলি যে জুনিয়র ডাক্তারদের 100 বার অধিকার আছে আন্দোলন করার, 100 বার অধিকার আছে নিশ্চিতভাবে তাদের কোনো দাবি, সেই দাবি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করা, এবং তাদের মিছিল নিয়েও আমরা কেউ কোনো আপত্তি করার কোনো প্রশ্ন নেই। কিন্তু যেভাবে নগরপালের পুষ্প তুলে, আগুন জ্বালিয়ে, স্লোগান তুলে এবং নির্দিষ্ট রাজনৈতিক দলগুলি যে স্লোগান দেয় সেই শরীরী ভাষা এবং ভাষায় স্লোগান তুলে জুতো খুলে যেভাবে নগরপালের পুষ্প তুলে মারা হয়েছে, এটা সুস্থ ডাক্তারদের আন্দোলন বোধহয় এগুলো না হলে ভালো হতো। ডাক্তারবাবুদেরও মনে রাখতে হবে, যখন এই সমাজে এত বড় সমাজ, যখন কোনো বিনা চিকিৎসা বা ভুল চিকিৎসা বা নেগলিজেন্সে রোগীর হয়রানি বা মৃত্যুর অভিযোগ ওঠে এবং পেশেন্ট পার্টি বিক্ষুব্ধ হয়ে যায়, তখন কিন্তু এই পুলিশই গিয়ে ডাক্তারবাবুদের বা স্বাস্থ্যকর্মীদের পাশে সুরক্ষা বলয়ের মধ্যে দাঁড়িয়ে থাকেন। সেখানে প্রকাশ্যে ডাক্তারদের মিছিলে সিপির পুষ্প তোলে, আগুন জ্বালিয়ে, জুতো খুলে, রাজনৈতিক দলের স্লোগান দিয়ে জুতো মারা হচ্ছে। 100 বার মিছিল করবেন, 100 বার প্রতিবাদ জানাবেন, মনের যন্ত্রণা, মনের আগুন বেরোবে, কিন্তু তার ভাষা এবং শরীরী ভাষা, বিশেষত চিকিৎসকদের, এটা হতে পারে। কয়েকটা পুজো কমিটি যে পুজোর অনুদান তারা নিচ্ছেন, আর সে কথা নিয়ে বলতে গিয়ে কাঞ্চন মল্লিক মানে বিধায়ক, তিনি বলছেন যে তাহলে তো সরকার পুজোর বোনাসও দেয়, সেই বোনাসগুলো। কাঞ্চন মল্লিক যেটা বলেছেন, কাঞ্চন মল্লিককে নিশ্চিতভাবে এটার জন্য একটা বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু কাঞ্চন মল্লিক যেটা মূলত বলতে চেয়েছেন যে আরজি করের ঘটনাটা ভয়ঙ্কর ঘটনা, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, সিবিআই তদন্ত করছে, মনিটর করছে সুপ্রিম কোর্ট। এখানে তার সঙ্গে কেউ কখনো লক্ষ্মীর ভান্ডার জড়াচ্ছেন, কেউ বলছেন পুজোর অনুদান ফেরত, একটা ফেরত কালচার, একটা কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উস্কানি দিচ্ছেন। উনি সেই
সেই উস্কানিটাকে কাউন্টার করতে গিয়ে এই ধরনের কোনো একটা কথা বলে ফেলেছে। এবার তার নির্দিষ্ট শব্দবন্ধ দিয়ে এটা বলাটা ঠিক উচিত এই বিষয়টা উনি সেইভাবে হয়তো ওনার আরো একটু গুছিয়ে বললে ভালো হতো। কিন্তু এই যে পুজোর টাকা ফেরত দিতে হবে, কেন এর সঙ্গে পুজোর কি সম্পর্ক? আরজি করের ঘটনা দুর্ভাগ্যজনক, তদন্ত করছে এখন সিবিআই, যা একজন অ্যারেস্ট হচ্ছে সেটাও কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। তো তাহলে তার সঙ্গে পুজো, এই যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত, মা বোনেদের জন্য এত স্কিম, এত কাজ, এত মানুষকে উপকার করার চেষ্টা করেছেন, দুটো বিচ্ছিন্ন ঘটনায়, খুব আপত্তিকর ঘটনা, একেবারে একটা ঘটনাও আমরা চাই না হোক, কিন্তু তার সঙ্গে পুজো, লক্ষ্মীর ভান্ডারে, যেগুলোর সঙ্গে প্রান্তিক মানুষের স্বনির্ভরতা, অর্থনীতি জড়িত, সেখানে যারা ফেরত ফেরত বলে উস্কানি দিচ্ছেন, তাদের সেই উস্কানিকে কাউন্টার করতে কাঞ্চন মল্লিক এই কথাটা বলেছেন, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু এই যে এরকম একটা সময় যখন আপনারা কয়েকজন প্রত্যেকদিন দলকে নানা রকম ভাবে ডিফেন্ড করছেন, সেখানে কয়েকজনের যে মন্তব্য, সেটা তো দলকে সমস্যাই ফেলছে। দেখুন, একটা যখন বিরোধীরা সবাই অত্যন্ত কুৎসামূলক ভাষায়, আপত্তিকর ভাষায়, মিথ্যা তথ্য, ভুয়ো তথ্য, ফেক ভিডিও, ফেক অডিও, ব্যক্তি আক্রমণ, অতীত ভুলিয়ে দেয়া, সিপিএম যেন সাধু পুরুষ, অন্য রাজ্যগুলোকে ভুলিয়ে দিতে চাইছে বিজেপি, এই যে ক্রমাগত আক্রমণ চলছে, কুৎসা চলছে, আমাদের প্রত্যেকটি নেতা কর্মী তারা যথাসম্ভব চেষ্টা করছেন তার কাউন্টার করতে। এই কাউন্টার করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে প্ররোচনার মুখে কোথাও কোথাও অসহিষ্ণু হয়ে হয়তো এমন কোনো শব্দবন্ধ বা এমন কোনো কিছু বলে ফেলছেন যেটা বাঞ্ছনীয় নয়। সেক্ষেত্রে দলের নেতৃত্বের তরফ থেকে বারবার সকলকে বার্তা দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো শব্দবন্ধ ব্যবহার করবেন না যেটা নিয়ে নতুন করে বিতর্ক হতে পারে। বিরোধীরা যে কুৎসা করছে, তথ্য সম্বলিত, তার কাউন্টার 100 বার করা হবে। সিপিএম জমানার খারাপ ঘটনাগুলো মনে করিয়ে দেওয়া হবে, বিজেপির অন্য রাজ্যের কীর্তিগুলো বলতে হবে। কিন্তু আমরা নাগরিক সমাজ তাদের মতো করে আন্দোলন করবেন, আমরা সেখানে কোনো ঝগড়া বিবাদে আমরা জড়াচ্ছি না। কিন্তু সিপিএম, বিজেপি, কংগ্রেস যদি আমাদের উৎসাহমূলকভাবে আক্রমণ করে, নিশ্চিতভাবে তাদের উত্তর দেওয়া হবে। কিন্তু সেই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের শব্দচয়ন, বাক্য গঠন এবং শব্দবন্ধ, এইটায় সংযমের পরিচয় দিতে হবে।